I love her, বাবা, and I want her. প্লিজ বাবা, যে কোনো মূল্যে মেয়েটিকে এনে দাও আমায়। আমার বুক কাঁপছে, ভীষণ কলিজা পড়ছে, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে মারা যাব ওকে ছাড়া। প্লিজ বাবা, আমার আপডেটটা রাখো, এনে দাও আমার বউকে, নয়তো আমি পাগল হয়ে যাব বাবা, নিঃশ্বাস আটকে মরে যাব। প্লিজ বাবা, সেভ হার প্লিজ। নিরুপায় নিহাল খান হৃদের পিঠে আশ্বস্তের হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমরা খুব শীঘ্রই মেয়ে দুটোকে পেয়ে যাব বাবা। ইউ আর মাই ব্রেভ বয়, ধৈর্য রাখো। হৃদের ঝিমিয়ে পড়া মস্তিষ্ক তড়াক করে জ্বলে উঠল নিহাল খানের কথায়। মেয়ে দুটোকে খুব শীঘ্রই পেয়ে যাব মানে তার বউ এখনও নিখোঁজ। মাত্র দুর্বলতা প্রকাশ করা হৃদ হয়ে উঠল কঠিন। গুরু গম্ভীর মুখে বাবাকে ছেড়ে আশপাশটা তাকালো তীক্ষ্ণ নজরে। আশেপাশে হাজার হাজার মানুষের গমগমে ভিড়, অথচ তার বউ এখনও নিখোঁজ। গোটা রাত গড়িয়ে সকাল হলো, অথচ দুটো নিখোঁজ মেয়ের সন্ধান এত এত মানুষ মিলেও হৃদকে দিতে পারল না। শক্তপোক্ত হৃদ ঘায়েল বাঘের ন্যায় হিংস্রত্বে প্রকাশের আগেই শান্ত থাকলো। কখন গর্জে উঠবে বা কখন হিংস্রত্বের থাবা বসাবে কার উপর কেউ জানে না। নিহাল খান ছেলের গম্ভীর ঘায়েল মুখটা দেখল। হৃদকে কি বলে সান্ত্বনা দেবে সেই ভাষা ওনারও জানা নেই। হাজার হাজার মানুষের বাইরে আর্মি র্যাব ফোর্স লাগানোর পরেও যখন মেয়ে দুটোর সন্ধান পাওয়া যাচ্ছে না, তখন আশা করা যায় মেয়ে দুটো হয়তো আর বেঁচে নেই। পাহাড়ি জঙ্গলির হাতে পড়ে তাদের মাটি চাপা হয়েছে এতক্ষণে, আর এই কথাটি উপস্থিত সবার ধারণা করছে। এমনকি তিনি আর্মি কমান্ডার সাথে মেয়ে দুটোর ব্যাপারে কথা বলতে কমান্ডার ওনাকে এমনটাই জানায়। কিন্তু এই কথাটা তিনি বাবা হয়ে হৃদকে কিভাবে জানাবে? ছেলের দুর্বলতা এই প্রথম কোনো কিছু নিয়ে দেখেছেন তিনি। বুঝ হবার পর এই প্রথম ওনার ছেলে ওনার কাছে কোনো কিছু নিয়ে আবদার করলো, তাও নিজের বউকে সেভ করতে। অথচ চারপাশে হুলস্থুল অভিযান সে নিজেই চালিয়ে রেখেছে। বাবা হয়ে ওনার কিছু করার সুযোগ পর্যন্ত পাচ্ছেন না তিনি। ছেলের দুর্বলতার সামনে তিনি কিভাবে বাবা হয়ে ছেলেকে নিরাশ করে বলবে মেয়ে দুটো হয়তো আর বেঁচে নেই? মন্ত্রী হয়েও তিনি অসহায় বোধ করল পরিস্থিতির কাছে। ছেলের পছন্দের মানুষকে খুঁজে না পেয়ে কিভাবে সামলাবে হৃদকে, সেই চিন্তা ওনাকেও ত্রাস করল। ওনার বউটা এমনই যে রকচটে, যদি হৃদের কিছু হয় তাহলে এই দায়ভার নিশ্চয় ওনার উপর ঢালবে হৃদের মা। দীর্ঘ ভারী নিঃশ্বাস গোপন করে তিনি এগিয়ে আসলো হৃদকে কিছু বলবে, কিন্তু তার আগে হৃদ নিজের ক্রিমিনাল মাইন্ড চালালো। নিহাল খানকে উদ্দেশ্য করে ব্রেন চালাতে চালাতে বলল, কমান্ডার, দ্বিগুণ ফোর্স বাড়াতে বলো বাবা। র্যাব বাহিনীর সাথে ট্রেনিং কুকুর পাহাড়ের বুকে নামাতে বলো, জায়গায় জায়গায়। সন্দেহজনক যাকে পাবে তাকেই যেন সংগ্রহ করে। দরকার পড়লে আমি নিজে ডিউটি করব। সেই সব জায়গায় দ্রুত ফোর্স বাড়াতে বলো, কুইক। হৃদের ট্রেনিং কুকুরের বিষয়টা নিহাল খানের দারুণ লাগলো। এই কুকুরগুলো পাহাড়ের বুকে নামালে অবশ্যই মেয়ে দুটোর সন্ধান পাওয়া যেতে পারে দ্রুত। কিন্তু এত এত আর্মি র্যাব ফোর্সের সাথে হৃদের হাজার হাজার ছেলে পেলে থাকতে আরও মানুষের কি দরকার? নিহাল খান আমতামতা করে হৃদকে আপত্তি জানাতে চেয়ে বলতে চাইল, কমান্ডারদের বলে দিচ্ছি ট্রেকিং কুকুরের বিষয়টা, কিন্তু এত মানুষ থাকতে আরও ফোর্সে কি প্রয়োগ? নিহাল খানের কথা শেষ করার আগেই কোমরে দু হাত রেখে পাহাড়ের শেষ সীমানায় তাকালো হৃদ। দৃষ্টিতে সে কি তেজ, কোনো কিছু জ্বালিয়ে পুড়িয়ে ফেলার মতন ভয়ঙ্কর তব্ধ চোখে। সকালের পরিবেশটা বেশ সুন্দর, কিন্তু চারপাশের মানুষের হই হুল্লোড় চিৎকারে পরিবেশটা আর সুন্দর দেখাচ্ছে না। যেন মনে হচ্ছে কোলাহলের কোনো রণক্ষেত্র এটি, যেখানে সবাই যুদ্ধের প্রস্তুতিতে দাঁড়িয়ে। হৃদ পাহাড়ের চূড়ায় তাকিয়ে নিহাল খানের কথা কেটে শক্ত গলায় বলল, প্রয়োজন আছে বাবা, খুব প্রয়োজন আছে। শুধু আর্মি বা র্যাব ফোর্স নয়, এই এলাকার পাহাড়িয়ান লোকও লাগাও আমার বউকে খুঁজতে। আমার এত এত ক্ষমতা আছে, আজ কোনো কাজে দিচ্ছে না বাবা। আমি আমার বউকে এখনো খুঁজে পাচ্ছি না। আমার জায়গায় তোমাকে ব্যাখ্যা দিতে পারবো না, তুমি শুধু ফোর্স বাড়াও বাবা।
নিহাল খান আর আপত্তি করলো না, হৃদের কথা মতো কাজ করলো। পেছন থেকে হৃদের কাজ চেপে এগোলো কমান্ডারদের দিকে, সেখানে কথা বলে ফোর্স বাড়াবে, সেই সাথে ট্রেনিং কুকুর পাহাড়ের বুকে নামাতে বলবে। নিহাল খান যেতেই আসিফ দৌড়ে এদিকটায় এগিয়ে আসলো হৃদের দিকে। হৃদকে জেগে উঠতে দেখে মূলত ওর কথা বলতে আসা। আসিফের দৌড়ে আসার মধ্যেই আকাশের বুকে দেখা গেল আরও একটি হেলিকপ্টারের চক্কর। দৌড়ে আসা আসিফ মাথা তুলে আকাশের দিকে তাকালো। এই হেলিকপ্টার নিশ্চয়ই খান পরিবারের সদস্যদের থাকার কথা। আসিফকে রাতে আয়ন কল দিয়েছিল মায়ের খোঁজ নিতে, হয়তো আয়ন হতে পারে এই হেলিকপ্টারে। আসিফ আকাশের দিকে তাকাতে তাকাতে দৌড়ে গতি কমিয়ে দিল। হেলিকপ্টারের পাখা ধীর কমে এসে আসিফকে পার হয়ে হৃদের মাথার উপর দিয়ে গিয়ে নামলো বাকি হেলিকপ্টারের সঙ্গে। হৃদ চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত উড়ন্ত হেলিকপ্টারের দিকে। কে বা কারা এসেছে তার দেখার দরকার পর্যন্ত পড়ল না। হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই পাহাড়ের চূড়ায়। আসিফ দৌড়ে হৃদের কাছাকাছি আসতেই ডাকলো হৃদকে। ভাই। আকাশের বুকে হেলিকপ্টারগুলো উড়া আসিফ, সবগুলো নিষিদ্ধ জায়গায় হেলিকপ্টারের খোঁজ লাগাও, কুইক। আমি নিজে যাব সেই সব নিষিদ্ধ জায়গাগুলোতে, চল। হৃদ শুধুই তার ব্রেন চালাচ্ছে এই মুহূর্তে, কিভাবে বউকে খুঁজে পাওয়া যাবে এই পদক্ষেপ গ্রহণ করছে। বাকি সবাই শুধু হৃদের কথা অনুযায়ী কাজ করছে। যে কোনো পরিস্থিতির হৃদের তীক্ষ্ণ মাইন্ড দ্রুত চলে, সেটা পূর্ব থেকেই অবগত আসিফ, তাই নতুন করে অবাক হলো না হৃদের চালচলনে। আসিফ হৃদের কথা শুনল এবং কিছু বলতে চাওয়ার আগেই হৃদ নিজের কথা শেষ করতে করতে হাঁটে হেলিকপ্টারগুলোর দিকে। আসিফ বুঝল হৃদকে এই মুহূর্তে কিছু বলার চেয়ে চুপচাপ সে কাজ করাটাই শ্রেয়, নয়তো যে আগুনে হৃদের ভিতর জ্বলছে সেই আগুনে সর্বপ্রথম আসিফকেই পোড়াবে হৃদ। আসিফ তৎক্ষণাৎ হৃদের পেছন থেকে দৌড়ে সামনে এগোলো ক্যাপ্টেনদের বলতে হেলিকপ্টারগুলো আকাশের উড়াতে। আসিফ ক্যাপ্টেনদের তাদের কাছে বুঝিয়ে দেওয়ার মধ্যেই দেখলো মাত্র আগত হেলিকপ্টার থেকে আয়ন আর রাদিফ দুজনই অস্থির উত্তেজিত অবস্থায় নামতে। দুজনের হাঁটার গতিপথ ছিল হৃদ, কিন্তু অশান্ত অস্থির হৃদ চোখ আউড়িয়ে তাদের দুজনকে দেখলো কি দেখলো না। কোমরের ইন করা শার্টের ভাঁজ খুলতে খুলতে গিয়ে বসলো হেলিকপ্টারের ভিতর। আয়ন রাদিফ হৃদকে হেলিকপ্টারের ভিতর বসতে দেখে নিজের হাঁটার গতি বাড়িয়ে দৌড়াতে চাইল, কিন্তু ততক্ষণে দুজন বডিগার্ড দুই দিক থেকে উড়ন্ত যন্ত্রটির দরজা আটকে দিতে দিতেই ক্যাপ্টেন হেলিকপ্টারটি উড়ালো আকাশে। আয়ন বা রাদিফ কারো সুযোগ হয়নি হৃদের সঙ্গে যাওয়ার। আসিফ অপর হেলিকপ্টারে উঠতে উঠতে চেঁচালো রাদিফ আর আয়নের উদ্দেশ্যে, তাড়াহুড়ায় বলল, ভাইয়ের পিছন পিছন, আপনারা দুজন দ্রুত আলাদা আলাদা হেলিকপ্টারে আলাদা দিশায় যান। ক্যাপ্টেনদের লোকেশন বলা আছে, সঙ্গে একজন করে বডিগার্ড নিয়ে যান। আসিফের কথা মতো আয়ন রাদিফ দুজনেই দৌড়ালো দুই পথে। হৃদের পেছন পেছন তারাও একটি করে হেলিকপ্টার উড়িয়ে গেল ভিন্ন ভিন্ন দিশায়। আসিফ চলে যেতে গিয়েও একটু থামলো। বাকি হেলিকপ্টারের ক্যাপ্টেনগুলোকে আবারও একবার করে লোকেশন বুঝিয়ে দিয়ে সে পুনরায় তার বরাদ্দকৃত হেলিকপ্টারে চড়তে চড়তে দেখলো অস্থির উত্তেজিত আরিফ দৌড়ে এদিকটায় আসছে। হয়তো আসিফকে কিছু বলতে চায়। আসিফ কি মনে করে পুনরায় নেমে গেল। কিছু দূর এগিয়ে এসে আরিফকে আশ্বস্ত করে বলল ওদের সাথে যেতে, মায়াদের খুঁজে পাহাড়ের বুকে হেলিকপ্টার নিয়ে চড়তে। আসিফের কথায় উত্তেজিত আরিফ তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। মুহূর্তের মাঝেই 10টি হেলিকপ্টারের পাখা উড়িয়ে চলল পাহাড়ের বুকে। অল্প দূরত্বে পাহাড়ের বুক ঘেঁষে হেলিকপ্টার থেকে খোঁজ চলল মায়াদের। এত মানুষ শুধু অবাক চোখে তাকিয়ে রইল হৃদ খানের ক্ষমতার দিকে। তাদের দেখা কখনো এমন হয়নি। কারো জন্য কেউ এত অস্থির পাগল হয়ে এত মানুষ জড়ো করে ফেলতে মুহূর্তের মাঝে হাজার হাজার মানুষকে বিরতিহীনভাবে লাগাতার এক পাহাড় থেকে অন্য পাহাড়ের বুকে দৌড় করাচ্ছে শুধু দুটো মেয়ের জন্য। সেই সাথে এতগুলো মানুষের খাওয়া দাওয়া পানির ডাক্তারের ব্যবস্থা পর্যন্ত করে হৃদ খানের পক্ষ থেকে। তারপরেও মেয়ে দুটো হৃদ খানের
চাই মানে চাই। এখনও তো উপস্থিত মানুষের মধ্যে একটা তীব্র কৌতূহল জেগে উঠেছে। কে সেই নারী যার খোঁজে হৃদ খান আকাশ পাতাল এক করে দিচ্ছে অনুসন্ধানে? হৃদ খানের শখের নারীকে সবাই এক পলক হলেও দেখতে চায়, কিন্তু আফসোস সেটা আদৌ সম্ভব হবে কিনা কে জানে। সবার ধারণা মেয়ে দুটো হয়তো জীবিত নেই, কারণ জীবিত মানুষের সন্ধান এতক্ষণে পেয়ে যেত তারা। কিন্তু মৃত মানুষের সন্ধান পাওয়া এই পাহাড়ের বুকে অনেকটাই দায়, কারণ মৃত মানুষ বন্য পশুর শিকার হয়। যদি মেয়ে দুটো মৃত হয় তাহলে এতক্ষণে নিশ্চয়ই পাহাড়ি বন্য পশুর আহারে হয়ে গেছে। সেখানে এক রাত কেন, এক যুগ খুঁজলেও মেয়ে দুটোর সন্ধান পাওয়া যাবে না। দেখতে দেখতে আর্মি, র্যাব ফোর্স আরও 2 গুণ বাড়ানো হলো। সারি সারি গাড়ির ভিড় পড়লো রাস্তায়, দুপাশে পাহাড়ি রাস্তায় 2 কিলোমিটার পর্যন্ত শুধু গাড়ির ভিড়ই পড়লো। আগত র্যাব বাহিনীর সাথে স্পেশালিস্ট ট্রেনিংপ্রাপ্ত কুকুরের নামানো হলো পাহাড়ের বুকে, আর সেটা কাজেও দিল। কুকুরগুলোর ঘ্রাণ শক্তি তীব্র হয়, কোনো জিনিসের ঘ্রাণ চিহ্নিত করতে পারে মানুষের অবস্থান। র্যাব বাহিনী হাতে হাতে সেই কুকুরগুলো নিয়ে জায়গায় জায়গায় ছড়িয়ে পড়তেই মায়াদের চিহ্ন ও খোঁজ বের হতে শুরু করলো। প্রথমে রাস্তা রক্তের দাগ পেল। রাতের আধারে জঙ্গলি ছেলেগুলোর হাতে মায়ার পা কেটে উল্টে পড়ার সেই রক্তের দাগগুলো কুকুর দিয়ে শনাক্তকরণ করতে সেখানে র্যাব বাহিনী দাগ টেনে সিজ করলো। পাহাড়ে উঠতে উঠতে আরও কয়েক জায়গায় অল্প অল্প রক্তের দাগ পেল বিভিন্ন জায়গায়। তদন্ত অনুযায়ী র্যাব ফোর্স ধারণা করছে মেয়েগুলো রাতের আধারে হয়তো এই পথেই দৌড়ে পালিয়েছিল। এই শনাক্ত করা জায়গাগুলো হৃদের কাছে পৌঁছাতে বার্তা পাঠানো হলো হৃদের ক্যাপ্টেনের কাছে। 7টা থেকে 9টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা যাবৎ শুধু পাহাড়ের নিষিদ্ধ জায়গাগুলোতে হেলিকপ্টারে চড়ে বেরিয়েও মায়াদের অনুসন্ধানের খোঁজ পেল না হৃদ বা অন্য কেউ। তারপরও ক্লান্তিতে কেউ থেমে নেই। বিরতিহীনভাবে এক জায়গায় বারবার রাউন্ড দিয়ে খুঁজে বেড়াচ্ছে মায়াদের। অশান্ত হৃদ দাঁত কিরমির করে বসে। তখনই ক্যাপ্টেন খবর দিল মায়াদের কিছু চিহ্নে শনাক্তকরণের বিষয়টি। অল্প আশার আলো দেখতে পেতে হৃদ তৎক্ষণাৎ উড়ন্ত যন্ত্রটি নামাতে বলল নিচে। দক্ষ ক্যাপ্টেন তাই করলো। পাহাড়ের শেষ চূড়ায় পাখার রাউন্ড রাউন্ড ঘুরিয়ে নামলো নিচে। উড়ন্ত যন্ত্রটি নামতে দেরি, কিন্তু হৃদের লাফিয়ে বের হতে দেরি হলো না। হৃদকে বের হতে দেখে কালো পোশাকধারী কিছু র্যাব ফোর্স এগিয়ে আসলো। তাদের মধ্যে একজন কমান্ডার ছিল। তিনি হাতে একটা ট্যাবে হৃদকে তখনকার শনাক্তকরণের জায়গায় গুলো ছবি দেখাতে দেখাতে হাঁটলো সামনে। হৃদ ট্যাব হাতে চলল নিচে, যেদিকে ট্রেনিং কুকুরগুলো দিশা দিচ্ছিল। পাহাড়ের উঁচু হতে নিচে নামার মাঝপথে আবারও হইচই করলো কুকুরগুলো। ঘেউ ঘেউ শব্দে পা দিয়ে আশপাশের বালু মাটি সরাতে লাগলো কোনো কিছুর আভাস পেয়ে। হৃদ থামে। সে থামে নয়, তাকে থামতে হয় কুকুরগুলোর হইচই দেখে। সেই সাথে থামলো পুরো র্যাব ফোর্স। কুকুরগুলোর দেখানো জায়গার অনুসন্ধান করে আশেপাশে খুঁজতে লাগলো কি আছে সেখানে। কয়েক সেকেন্ডের ব্যবধানে কুকুরগুলো নিজের পাহাড়ি লাল বালুর মাটি খুঁড়ে বের করলো ছোট্ট একটি যান্ত্রিক ফোন। একজন র্যাব সদস্য গ্লাভস হাতে সেই ফোন তুলে কমান্ডারের হাতে দিতেই তিনি সেটা হৃদের হাতে দিল। অস্থির অশান্ত হৃদ কম্পিত হাতে সেই ফোনটি হাতে তুলল। নিশ্চুপ ভঙ্গিতে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই ফোনের দিকে। তখনই পাশ থেকে কমান্ডার হৃদের উদ্দেশ্যে বলল, এটা হচ্ছে আপনার পাঠানোকৃত নম্বরের ফোনটি, যেটা আমরা রাতে লোকেশন ট্রেক করেছিলাম। সেটি ধারণা করা যায় একটি মেয়ে দুটোর মধ্যে একজনের ফোন হবে। ওদের হয়তো সন্ত্রাসীগুলো এই রাস্তা দিয়েই ধরে কোথাও নিয়ে গেছে মিস্টার খান।
অশান্ত হৃদের মন মস্তিষ্ক দুটোই ধপধপ করছে আগুনের লাফার ন্যায়। এই মুহূর্তে সব কিছু জ্বালিয়ে পুড়ে শেষ করে ফেলতে পারলেও তার মন শান্ত হবে না। হৃদ এই মুহূর্তে ভয়ঙ্করভাবে ঘায়েল হচ্ছে একের পর এক বউয়ের নিখোঁজ হওয়ার চিহ্ন পেয়ে। হৃদ অনুভব করতে পারছে তার বউয়ের তীব্র আকুতি আর ছটফটের লড়াই। নিশ্চয়ই তার বউ শেষ পর্যন্ত অনেক লড়াই করেছিল বেঁচে ফেরার, সেজন্যই তো জায়গায় জায়গায় নিজের লড়াইয়ের চিহ্ন রেখে গেল। হৃদ শক্ত হাতের মুঠোয় পিষল ফোনটিকে, চোয়াল শক্ত করে আশেপাশে তাকালো অশান্ত দৃষ্টিতে। বালুর মাটির উপর কয়েকজন মানুষ ধস্তাধস্তি করলে যেমন গর্তে উঁচু নিচু হয়ে থাকে, বর্তমানে তেমন অবস্থায় হয়ে আছে গুহার সামনে। হিংস্রত্ব হৃদের চোখের পাতা ক্রমশ আবারও লাল হতে লাগলো, অথচ তার বাচনভঙ্গি ততই শান্ত দেখালো। হৃদের শান্ত ভঙ্গি দেখে বোঝার উপায় নেই সে এই মুহূর্তে কতটা হিংস্রত্বের ঘায়েল শিকারী হয়ে আছে শিকারের অপেক্ষায়। আশেপাশে সিল মেরে জায়গাটা সিজ করে দিল কমান্ডার। তিনি প্রথম অবস্থায় হৃদের মনোভাব ধরতে না পেরে পুনরায় বলল, মিস্টার খান, এটা হচ্ছে একটা গুহা। ফোনটা যেহেতু এখানে পেয়েছি, তাই আশা করা যায় মেয়ে দুটো হয়তো রাতে এই গুহার ভিতরেই ছিল। আমরা লোক পাঠাচ্ছি এর ভিতরে। হৃদ গুহার সামনে হাঁটু মুড়ে বসলো, ভেতর দিকে তাকিয়ে। কি জানি সে কি দেখলো গুহার ভেতরে। তার পরপরই শোনা গেল হৃদের শান্ত কণ্ঠ, এটা গুহা নয়, সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গের দ্বিতীয় রাস্তায় খুঁজুন কমান্ডার, আশেপাশে কোথাও থাকতে পারে। হৃদের কথায় কমান্ডার একইভাবে হৃদের সাথে বসে গুহার ভেতরে উকি মারতে মারতে বলল, এটা কোনো সুড়ঙ্গ নয় মিস্টার খান। দেখতে সুড়ঙ্গের মতো মনে হলেও আসলে এটা একটা গুহা। আমি আমার 15 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এসব পাহাড়ি গুহায় সন্ত্রাসীরা আশ্রয় নেওয়ার জন্য খনন করে। এসব গুহার দ্বিতীয় কোনো পথ থাকে না। তীব্র মেজাজে হাতের মুঠোয় মায়ার ফোনটি পিষে তৎক্ষণাৎ জায়গায় ছেড়ে উঠে দাঁড়ালো হৃদ। এই মুহূর্তে কমান্ডার হৃদের পাশে বসে থাকা মানেই পরিস্থিতি বিগড়ে যাওয়া। এমনি হৃদের মেজাজ হিংস্রত্বে হায়নার মতো হয়ে আছে, কখন থাবা বসাবে ঠিক নেই। মন মস্তিষ্ক জ্বলছে তপ্ত আগুনে, সেজন্য হৃদ নতুন করে আর আগুন জ্বালাতে চায় না। কমান্ডার রেখেই হৃদ এগিয়ে গেল সামনে। উপস্থিত বাকি র্যাব বাহিনীরও ট্রেনিং কুকুর নিয়ে দৌড়ালো হৃদের আগে আগে। পাহাড়ের উঁচু স্থান হতে অনেকটাই নিচে নামলো সুড়ঙ্গ পথের খোঁজে। একটা সময় হৃদের কথা মতো পেয়েও গেল সুড়ঙ্গ মুখের খোঁজ পেতেই কুকুরগুলো আবারও হইচই ঘেউ ঘেউ শব্দ করে চেঁচাতেই থামলো সবাই। পুনরায় শনাক্ত হলো মায়াদের ফেলে যাওয়া কিছু জিনিস। গুহার ভেতরে র্যাব ফোর্সে প্রবেশ ঘটতেই সেখান থেকে উদ্ধার হলো রাফার ফেলে যাওয়া ছোট্ট ব্যাগটি আর মায়ার রক্তাক্ত সাদা হিজাবটি। দুটো জিনিস সংগ্রহ করে হৃদের হাতে তুলে দিতে হৃদ প্রথমে ব্যাগটা হাতে নিল। অস্থির অশান্ত মনে সেটি নাকে বাজাতে অপরিচিত ঘ্রাণ আসলো ব্যাগ থেকে। হৃদ তৎক্ষণাৎ বুঝতে পারল ব্যাগটা তার বউয়ের নয়। পুনরায় ব্যাগটি ফেরত দিতে দিতে মায়ের হিজাবটি তুলে নিল হাতে। আগের ন্যায় হিজাবটি আর নাকে বাজাতে হয়নি হৃদের, তার আগেই পরিচিত সুবাস বাজলো নাকে। হৃদ থমকে যাওয়ার মতন হিজাবটির দিকে তাকিয়ে রইল গুটি কয়েক সেকেন্ড। পরিচিত সুবাসটা বলছে এই হিজাবটি তার বউয়ের। হিজাবের রক্তের ছিটা দাগ আর পাহাড়ের লাল মাটি ময়লা বর্ণনা করছে তার বউ রাতে এখানে ছিল। না জানি কতটা আতঙ্কে আর কতটা অসহায়ত্বে আহত অবস্থায় এখানে আশ্রয় নিয়েছিল সে। আচ্ছা, ফোনে যে হৃদকে গুহার কথা বলেছিল, সেটি কি এই গুহার কথাই বলেছিল তার বউ? না, হৃদ আর ভাবতে পারল না। ছটফট অস্থির মনে বলিষ্ঠ হাতে হিজাবটি পিষে হাঁটু ভেঙে বসল সুড়ঙ্গের সম্মুখে। অন্ধকার সুড়ঙ্গের ভিতরে দিনের আলোয় এতটা অন্ধকার দেখালে
তাহলে রাতে হয়তো আরও ভয়ঙ্কর অন্ধকার দেখায়। তার বই নিশ্চয়ই ভয় পেয়ে আহাজারি করেছিল অল্প আলোর জন্য। হৃদের পাশাপাশি তখনকার কমান্ডারটিও বসলো হাতে ফোনের আলো জ্বালিয়ে। সুড়ঙ্গের ভেতরে আলো ফেলতেই দেখলো ছোট্ট খাট্ট গুহার মতন বেশ বড় সুড়ঙ্গ পথ ভেতরের দিকে চলে গেছে। কমান্ডার সেটি দেখে হৃদের দিকে তাকালো আর চোখে। তখন হৃদকে জোর গলায় বলেছিল, এসব পাহাড়ি গুহার দ্বিতীয় রাস্তা থাকে না। অথচ ওনার 15 বছরের অভিজ্ঞতা ভুল করে হৃদ খানের ধারণায় ঠিক হলো। দেখা মাত্রই কীভাবে বলে দিতে পারলো এটা গুহার নয় সুড়ঙ্গ পথ ছিল। তিনি তো জানেন এসব গর্তের মতন দেখতে গুহার পাহাড় কেটে বানানো হয় শুধু পাহাড়ি জঙ্গলিদের আশ্রয় নেওয়ার জন্য। যেমনটা মানুষ ঘর বানায় তেমন পাহাড় কেটে জঙ্গিরা গুহা বানায় তাদের নিরাপত্তার জন্য। কিন্তু হৃদ খানের ধারণা ওনার অভিজ্ঞতা থেকে এতটা প্রহর কিভাবে হয় এসব বিষয় এত সহজ ভাষায় কিভাবে সব কিছু আগে আগে বলে দেওয়া সম্ভব। কমান্ডারের চিন্তা ভাবনার মাঝে হৃদ সুড়ঙ্গের ভেতরে হাত ঢুকিয়ে একটা মচমচে শুকনো পাতা হাতে নিল। হৃদকে গভীর মনোযোগ সহকারে পাতাটির দিকে তাকিয়ে থাকতে দেখে তিনিও তাকালো সেদিকে। দেখলো শুকানো পাতাটি রক্তের কালশিটে দাগে দুমড়ে মুচড়ে আছে। পাতাটি দেখে বোঝা যাচ্ছে কেউ একজন হয়তো এই পাতার সাহায্যে নিজের রক্তাক্ত স্থান পরিষ্কার করার চেষ্টা করেছিল। হৃদ পাতাটি হাতে নিয়েই আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা আরও কিছু পাতার দিকে তাকালো। বেশ কিছু পাতাই একইভাবে রক্তের দাগ দুমড়ে মুচড়ে পড়ে আছে। হৃদ বুঝতে পারলো মায়া বা রাফার মধ্যে কেউ একজনের রক্ত পরিষ্কার করতে চেয়েছিল এই পাতার সাহায্যে। শ্বাস আটকে আসার মতন কষ্টে হৃদ বুক ফুলিয়ে শ্বাস টানলো কয়েকবার। শেষবার সুড়ঙ্গের ভিতর তাকিয়ে পুনরায় সে উঠে দাঁড়ালো। যে পথে এসেছিল সেই পথেই হাঁটলো পাহাড়ের চূড়ায়। হৃদকে পাহাড়ের উঁচুতে উঠতে দেখে কমান্ডার উঠে দাঁড়াতে তাড়াহুড়ো করে বলল, মিস্টার খান, কোথায় যাচ্ছেন আপনি? আমরা তো যাব নিচে, আপনি উপরের দিকে যাচ্ছেন কেন? শক্ত হৃদ উত্তর করল না কমান্ডারের কথায়। সে এতক্ষণে বুঝতে পেরে গেছে তার গন্তব্য এখন কোথায়। বউ তার এই সুড়ঙ্গ পথ ধরে পাহাড়ের উপরে উঠেছিল রাতে, কিন্তু এরপর কোথায় গিয়েছে সেটাই হৃদকে জানতে হবে। রাফাকে নিয়ে মায়ার দৌড়ে যাওয়া একই পথে হাঁটল হৃদ। হাঁটতে হাঁটতে সেই একই পথে উঠে দাঁড়ালো পাহাড়ের শেষ পৃষ্ঠে। হৃদ আশেপাশে তাকালো। নিজের ক্রিমিনাল মাইন্ড আর বিচক্ষণতা কাজে লাগিয়ে মায়াদের রাতের পরিস্থিতি বর্ণনা করতে চাইল নিজে। বাজ পাখির দৃষ্টি আর প্রহর ব্রেন চালিয়ে আশেপাশে পর্যবেক্ষণ করতে করতে বর্ণনা করলো। পাহাড়ের শেষ পৃষ্ঠের চূড়ায় দাঁড়িয়ে এখান থেকে ফিরে যাওয়ার পথ বন্ধ। সামনে গভীর খাত আর পেছনে ছিল জঙ্গি ছেলেগুলো। এখান থেকে ঘুরে পুনরায় দৌড়ানোর সুযোগ পাবে না তার বউ, কারণ এতে অনেক সময় লাগবে। ততক্ষণে ছেলেগুলোর হাতে ধরা পড়া সম্ভাবনা বেশি। যদি তার বউ ধরা পড়তো তাহলে এতক্ষণে তার মৃতদেহটা হলেও হৃদ পেয়ে যেত, কারণ পাহাড়ের বুকে থাকা চোর ডাকাত জঙ্গি সন্ত্রাসী একটা মানুষকেও হৃদ ছাড় দেয়নি বন্দি করার থেকে। এর মানে তার বউকে রাতে কিডন্যাপ করা জঙ্গি ছেলেগুলোও হৃদের হাতে বন্দি এই মুহূর্তে। হয়তো তার বউয়ের সন্ধান পেলে ছেলেগুলোকেও শনাক্ত করা যাবে। তাই হৃদের বিচক্ষণতা বলছে তার বউ রাতে জঙ্গিদের হাতে পড়েনি। হয়তো প্রাণ বাঁচাতে কিছু একটা করেছে, কিন্তু কি? পেছনে জঙ্গি ছেলেগুলো থাকলে মানুষ ইজ্জত বাঁচাতে অসহায় অবস্থায় কি করতে পারে? পাহাড় থেকে লাফ দিতে পারে। হৃদের হিসাব বরাবর মিলে যেতেই
হৃদের বুক আতঙ্কে কেঁপে উঠল। কম্পিত বুকে তাকালো নিচে। দিনের আলোয় উপর থেকে নিচে তাকালে মানুষের শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর গহীনতা দেখা যায়। হৃদ মায়ার লাফিয়ে পড়া একই স্থানে দাঁড়িয়ে নিচে তাকালো। এক হাতে মায়ের হিজাব চেপে তো অন্য হাতে মুঠোফোনটি ধরা। অনড় দৃষ্টিতে পাহাড়ের উঁচু হতে তলদেশে তাকিয়ে হৃদের আশেপাশে অসংখ্য মানুষের ভিড়। সবাই মায়াকে খুঁজে বেড়াচ্ছে, অথচ হৃদের বুক কাঁপছে। এটা মানতেই তার বউ হয়তো রাতে এই দিকটায় এসেছিল, জেনে বুঝে নয়তো অসাবধানতায় এই পাহাড়ের চূড়ায় হতে নিচে পড়ে গিয়েছে। হৃদ শূন্য চোখে নিচে একদমে তাকিয়ে রইল। হৃদের হেলিকপ্টার ছাড়া বাকি 9টি হেলিকপ্টার দেখা গেল এই পাহাড়ের তলদেশেই উড়ে বেড়াচ্ছে মায়াদের খোঁজে। হৃদ নিজেও এতক্ষণেই এই নিষিদ্ধ জায়গাগুলোতে মায়ার খোঁজ করেছিল, কিন্তু কোথাও পায়নি। হৃদ বুঝতে পারছে না, যদি মেয়ে দুটোর এদিকটায় লাফিয়ে থাকে তাহলে এতক্ষণ পর্যন্ত তাদের একটার চিহ্ন পর্যন্ত কেউ পাচ্ছে না কেন? রাত থেকে এ পর্যন্ত সবাই খুঁজে খুঁজে ক্লান্ত। এখন সময় 10টার ঘরে। তার বউ যাবে তো যাবে কোথায়? মাটি খুঁড়ে হলেও পাহাড়ের তলদেশ থেকে বেরিয়ে যাওয়ার কথা, অথচ বিগত 12 ঘন্টা ধরে খোঁজাখুঁজির পরেও কোনো হদিশ পাচ্ছে না কেউ। চারপাশে চাপা গুঞ্জন চলছে, মায়া জীবিত নেই। অথচ হৃদের মন মস্তিষ্ক মানতে নারাজ, তার বউ জীবিত নেই। হৃদ বুঝতে পারছে সে অনেকটা দেরি করে ফেলেছে তার বউয়ের কাছে পৌঁছাতে, কিন্তু না জানি কতটা দেরি করে ফেলেছে। সেই ভয়ে আকাশের দিকে তাকালো হৃদ। বেশ সময় নিয়ে শূন্য আকাশে তাকিয়ে রইল অনুভূতিহীনভাবে। তার কঠিন ব্যক্তিত্ব নড়ে উঠছে বউয়ের দহনে। চোখের সামনে দুনিয়াটা ঘুরছে হারানোর ব্যথায়। হৃদ তপ্ত দহনের ব্যথা সহ্য করতে না পেরে হঠাৎ বুক ফাটা আর্তনাদে চিৎকার করে উঠল গলা ফাটিয়ে। হৃদের চিৎকারে আশেপাশটা ভয়াবহ উঠল থমথমে। আকাশের দিকে তাকিয়ে হৃদের চিৎকারের ধ্বনি বলতে শোনা গেল, হৃদ, আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। তোর মতন আরাধ্য নারীর প্রয়োজন এই হৃদ খানের পড়ে না। শুনেছিস তুই? তোকে ছাড়াও আমি ভালো থাকবো, খুব ভালো থাকবো। হৃদের হঠাৎ চিৎকারে আশপাশে সবাই থমথমে খেয়ে অবাক চোখে তাকালো হৃদের দিকে। একটা মানুষ কতটা ভেতর থেকে ভেঙে পড়লে এভাবে চেঁচাতে পারে পাহাড়ের বুকে? হৃদের প্রতিটা আত্মচিৎকার ধ্বনি যেন পাহাড়ের বুকে প্রতিধ্বনি হয়ে ফেরত আসছে বারে বারে। উপস্থিত শত শত মানুষ নিজেদের খোঁজাখুঁজি ছেড়ে শুধু হৃদের দিকে তাকিয়ে। হৃদের না বলা কথাগুলো যেন সবাই পড়তে পারছে। বউ হারিয়ে পাগল পাড়া হৃদের বুক ফাটা আর্তনাদ সবাই দেখতে পারছে, কিন্তু আফসোস তাদের কারো ক্ষমতা নেই হৃদের বউকে সুস্থ সবল অবস্থায় ফেরত দিতে। কারণ তাদের সবার ধারণা মেয়েটি হয়তো রাতে জঙ্গিদের হাতে পড়ে পাহাড়ের বুকে কোথাও মাটি চাপা হয়ে গেছে, যার জন্য এখনও তার মেয়েটির সন্ধান খুঁজে পাচ্ছে না। ক্লান্ত হৃদ আকাশের বুকে তাকিয়ে রইল তখনও। কয়েক সেকেন্ড সময়ের ব্যবধানে ক্রমশ চোখের পাতা বন্ধ করতে করতে শ্বাসরুদ্ধকর অবস্থায় হৃদ বিড়বিড় করে আওড়ালো, আমি ভালো নেই জান, তোকে ছাড়া নিঃশ্বাস আটকে আসার মতন কষ্ট পাচ্ছি। প্লিজ জান, কাম ব্যাক। আই কান্ট লিভ উইথ আউট ইউ। আই কান্ট, প্লিজ কাম ব্যাক প্লিজ। তীর খোঁজ খোঁজ আর গা চুলকানিতে ঘাড় ঘুমটা হালকা হতে শুরু করলো মায়ের। ঘুমের মধ্যে শরীর জ্বালা পড়ার অনুভূতি হতে কপাল কুঁচকে বিরক্তি প্রকাশ করলো তাতে। গাঢ় ঘুমের রেশ কাটাতে না পেরে পাশে ফিরে শুতে চাইলে বুঝলো কোথাও যেন আটকে একটা ঢুকে পড়েছে ধীরে ধীরে। শরীরে অদ্ভুত কিছুর উপস্থিতি পেল ঘুমের মাঝে, যেটা শরীরের জায়গায় জায়গায় চুলকানির র্যাশ বৃদ্ধি করছে। বিশেষ করে নাকে, মুখে, কাঁধে চুলকানির র্যাশ অনেকটা ঠাউর করতেই গাঢ় ঘুমটা ধীরেই হালকা হতে লাগলো মায়ার। বিরক্তি প্রকাশ করে ঘুম ঘুম চোখ টেনে খুলতে গিয়ে পলক ঝাপটে মুহূর্তে চোখ খিচে বন্ধ করে নিল চোখে কিছু লাগাতে। অলস ভঙ্গিতে আবারও মায়া একইভাবে চোখ খুলতে গিয়ে নিজের অবস্থান
পেল অন্ধকার কিছুর ভিতর। কোথায় আছে সেটার ধারণা তৎক্ষণাৎ করতে পারল না ও। মায়ার ঘুমন্ত মস্তিষ্ক জাগ্রত হতে বেশ কয়েক সেকেন্ড সময় ব্যয় হলো নিজের অবস্থান নিয়ে। তখনও থম মেরে শুয়ে রইল নিষ্ক্রিয় মস্তিষ্কে। অন্ধকার জগতে শুয়ে থেকে অলস ভঙ্গিতে তাকিয়ে রইল অল্প আলোয় উকি দেওয়া সেই সূর্যের রোশনির দিকে। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর মায়া যখন অলস ভঙ্গিতে উঠে বসতে চাইল, নিজের শরীরের তীব্র চুলকানি অনুভব হতে, কিন্তু উঠে বসতে গিয়ে যখন নিচের দিকে ডেবে যাচ্ছিল শরীর, তখনই মায়ের মস্তিষ্ক ভয়ে তড়াক করে জেগে উঠল আশপাশটা নিয়ে। ভয়াত্মক মায়া নড়াচড়া বন্ধ করে সতর্ক হলো। ঘুমের রেশ কাটিয়ে খোলা চোখে আশপাশটা তাকাতেই বুঝলো মায়ার কোনো মচমচে পাতার স্তূপে ঢুকে আছে। সাত সকালে মায়া গায়ে পাতার বিষয়টা বুঝলো না। রাতের কথা তেমন মনে করতে পারছে না। শুধু ভয়াত্মক ভঙ্গিতে নিজের শরীর থেকে পাতার স্তূপ সরাতে সরাতে কানে বাজলো মানুষের তীব্র কোলাহল আর মাথার উপর কিসের যেন গমগম শব্দে। মায়া তৎক্ষণাৎ ধরতে পারল না এত শব্দগুলো কিসের। ভয়াত্মক মায়া শুধু আতঙ্কিত হলো নিজেকে নিয়ে। মায়ার মনে হলো সে রাতে নিজের বিছানায় শুয়েছিল, কিন্তু সকালে উঠে নিজেকে কোনো এক পাতায় ঘেরা বিছানায় পাওয়াটা চারটেখানিক কথা নয়। মায়ের ধারণা ওকে কোনো এক দুষ্টু বজ্জাত জিনের দল উঠিয়ে নিয়ে এসেছে নিজের আস্তানায়। সেই জন্যই মায়া এই জঙ্গলে পড়ে। আচ্ছা, মায়ের সাথে যে জুই রাতে ঘুমিয়েছিল ওকেও কি ধরে এনেছে দুষ্টু জিনের দল, নাকি মায়াকে একাই আনলো? আতঙ্কিত মায়া নিজের গায়ের পাতার স্তূপ যত সরাতে চাইল ততই নিচের গহীনে প্রবেশ করতে লাগলো। মায়ের শত চেষ্টাতে আরও ডেবেই যাচ্ছিল নিচের দিকে, যার ফলে মায়ের পুরো শরীর হারিয়ে গেল শুকনো পাতার নিচে। শুধু অল্প মাথা বের করে থাকলো খোলা আকাশের দিকে তাকিয়ে। মায়া ছটফটের মধ্যে দেখলো মাথার উপরে আকাশে বেশ কিছু হেলিকপ্টার উপস্থিত। আতঙ্কিত মায়া আরও আতঙ্কিত হলো। নিজেদের অবস্থান অপরিচিত কোনো এক জঙ্গলে দেখে মায়া আশপাশটা আতঙ্কিত চোখে ঘুরে তাকাতে তাকাতে রাতের ঘটনাগুলো মনে করতেই অস্থির উত্তেজিত মনে আশপাশটা রাফাকে খুঁজলো। রাতে দুজন একই সাথে পাহাড় থেকে লাফ দিয়েছিল। মায়া যদি বেঁচে থাকে তাহলে রাফাও মায়ের আশেপাশে কোথাও থাকার কথা। ডুবন্ত পানিতে ডুবে মানুষ যেমন অল্প মুখ বের করে মাথা ভাসিয়ে রাখে, ঠিক তেমনি মায়া নিজের অল্প মাথা ভাসিয়ে আশপাশ হাতড়িয়ে রাফাকে খুঁজলো অস্থির গলায় ডেকে। কয়েক সেকেন্ডের ব্যবধানে মচমচে পাতার ভিতরে রাফার অবস্থান পেয়েও গেল মায়া। রাফার হাতে হাতে আঁকড়ে পাতার উপর সাঁতার কাটার মতন টানতে লাগলো উপরে তুলতে চেয়ে, কিন্তু মায়া রাফার হাত যত টানছে ততই যেন পাতার ভেতর ডুবে যাচ্ছে ঠায় না পেয়ে। মায়া বুঝলো এইভাবে ওরা এই খাত থেকে উঠতে পারবে না, বরং আরও গহীনে ডুবে গেলে ও ওঠা মুশকিল হবে দুজনের। মায়া রাফার হাত আঁকড়ে ধরে স্থির হাতে রাফাকে ডাকলো উচ্চ গলায়। অল্প সময়ের ব্যবধানে রাফার হুঁশও ফিরল মায়ের মতন করে। এত উপর থেকে পড়ে দুই বান্ধবী বেঁচে আছে সেই খুশিতে আত্মহারা হয়ে রাফা পাতার উপর দিয়ে মায়াকে জাপটে জড়িয়ে ধরলে মায়া তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল আতঙ্কে। এই এই খবিস মাইয়া, ছাড় আমারে। পাহাড় থেকে পয়রা না মরলেও এখন নিশ্চিত মরবো তোর কারণে। ভালোবাসা পরে দেখাস, আগে নিজের জান বাঁচাই লই, ছাড়। মায়ার আতঙ্কিত কথায় রাফা তৎক্ষণাৎ মায়াকে ছেড়ে দিতেই বুঝলো সত্যি সত্যি ওরা যত নড়াচড়া করছে ততই যেন পাতার ভেতর ডুবে যাচ্ছে। মায়া রাফা দুজনই আশেপাশে তাকালো উপরে উঠতে চেয়ে, কিন্তু উপরে ওঠার মতন কোথাও কোনো রাস্তা খুঁজে না পেয়ে বুঝলো ওরা হয়তো বিশাল কোনো খাদে পড়েছিল রাতে। সেই খাদ কতটা গভীর জানা নেই, তবে পানিবিহীন শুকনো খাদে পাহাড়ি গাছের পাতা পড়ে জমে জমে সমতল ভূমির মতন হয়ে আছে।
হুট করে দেখে বোঝার উপায় নেই এটা কোনো ভয়ঙ্কর খাদ হবে, অথচ ভাগ্য করে এই খাদই আজ মায়াদের জীবন বাঁচালো। আবার এই খাদ থেকে দ্রুত ওঠার রাস্তা খুঁজে না পেলে তাহলে এই খাদই আজ মায়াদের মরণের কারণ হবে। দুই বান্ধবীর জীবন বাঁচাতে চেয়ে নড়াচড়া করলো। ভাসমান পাতার উপর স্থির থাকার চেষ্টা করতে রাফা আতঙ্কিত মুখে মায়াকে বলে উঠল, মায়া, আমরা এখান থেকে বের হব কিভাবে? চারপাশে এত পাতা দেখে মনে হচ্ছে আমরা বড় সড়ো কোনো পাতার খাদে পড়েছি। এখন উঠবো কিভাবে? রাফার মতন মায়া নিজেও আতঙ্কিত নিজেদের অবস্থান নিয়ে। এই খাত থেকে বেঁচে উঠবে কিভাবে জানা নেই, কিন্তু এর মাঝে রাফার কথায় মায়া বিরক্ত হয়ে পড়ল। কিভাবে উঠবো আবার? এই যে দেখ, তোর মাথার উপর আমার জামাই হেলিকপ্টার ঘুরে, দেখছিস? এই হেলিকপ্টারে চড়ে আমি একা উপর উঠবো আর তোকে পাতার ভিতর কবর দিয়ে যাবো। রাতে চিল্লাচিল্লি করছিলি না? মায়া, আমি মরতে চাই না, বাঁচতে চাই। তো এখন থেকে থাক এই পাতার সাথে। আমাকে বলছিস কেন? মায়া হেলিকপ্টারের কথাটা এমনি বলেছিল রাফাকে রেগে। মায়ার ঘুণাক্ষরেও ধারণা ছিল না সত্যি সত্যি হৃদ হেলিকপ্টার নিয়ে ওর সন্ধানে ঘুরে বেড়াবে পাহাড়ের বুকে, বা মায়ার মাথার উপর ঘুরতে থাকা হেলিকপ্টারগুলো সত্যি ওর জামাইর হবে। মায়ার কথাগুলোই সত্যি হয়ে দাঁড়ালো। মায়াদের মাথার উপরে ঘুরতে থাকা এক ক্যাপ্টেনের চোখে পড়ল খাদের অতলে থাকা মায়ার আর রাফার অল্প মুখটা নড়াচড়া, আর সন্দেহের বশে তৎক্ষণাৎ হেলিকপ্টার ঘুরে গেল মায়াদের আশেপাশে। রাফা তখন মায়ার কথায় বোকা হয়ে মায়ার দিকে এগিয়ে এসে শরীর ঘেঁষতে চেয়ে বলল, মায়া শোন না, আমার কাছে একটা বুদ্ধি আছে এই খাদ থেকে বের হওয়ার। রাগান্বিত মায়া আরও রেগে গেল রাফার শরীর ঘেঁষা দেখে। এমনি শরীর নিয়ে ঠাঁই পাচ্ছে না পাতার উপর কোথাও, তার উপর আবার শরীরে প্রচুর জ্বালা পোড়া আর চুলকাচ্ছে তীব্রভাবে। এমনত অবস্থায় রাফার শরীর ঘেঁষা মানে শরীরে জ্বালা পোড়া আরও বাড়িয়ে দেওয়া। মায়া পুনরায় রাফার উপর খেপে গিয়ে বলল, ঈশ্বর মাইয়া, একদম ঘেঁষাঘেঁষি করবে না। এমনই পাহাড়ি পাতার জ্বালায় শরীর চুলকাচ্ছে, এখন আবার তোর ঘেঁষাঘেঁষিতে শরীরে আগুন লাগছে। রাফা, তুই সর, দূরে যা। মায়ের কথায় রাফা নিজের শরীরে তৎক্ষণাৎ জ্বালা পোড়া আর তীব্র চুলকানি অনুভব করতে মায়ের কথায় তাল মিলিয়ে বলে উঠল, আরে তাই তো, আমার শরীরে চুলকাচ্ছে কেন মায়া? এমন একটা পরিস্থিতিতে রাফার এমন কথাটা বড্ড বেমানান লাগলো মায়ের কাছে। ওরা পাহাড়ি পাতার খাদে ডুবে আছে রাত থেকে। এইসব পাতার ভিতরে অবশ্যই বিষাক্ত পোকামাকড় থেকে শুরু করে বিষাক্ত সাপের বসবাসও রয়েছে। আল্লাহ সহায় বলে এখনো পর্যন্ত এসব পাতার ভেতর থেকে কোনো বিষধর সাপ উঠে আসেনি আর ওদের কামড়ায়নি, কিন্তু তাই বলে আর কতক্ষণ বাঁচবে ওরা এইভাবে? আল্লাহ না করুক পাহাড়ি কোনো বিষধর সাপের তাড়নায় পড়লো দুজনের জান যাবে দুই সুবলে। আর এখন দুজনের গা চুলকাচ্ছে, হয়তো এসব পাতার ভিতরে থাকা বিষাক্ত পোকামাকড় উঠেছে ওদের গায়ে, সেজন্য শরীর জ্বালা পোড়া আর তীব্র চুলকানি হচ্ছে। মায়া রাফার কথায় তারা উত্তর দিতে দিতে বলল, তোর শরীরে আমি রাতে চুলকানির পাউডার ঢেলেছিলাম, মনে নেই? সেই জন্য তোর শরীর এখন জ্বালাপোড়া করছে, বুঝেছিস? তুই মায়ের কথা শেষ করার আগেই দেখলো চোখের সামনে অল্প দূরত্বে একটা হেলিকপ্টার তীব্র গমগমে শব্দ তুলে নামতে। সেখান থেকে ক্যাপ্টেন আর দুজন বডিগার্ড দৌড়ে আসলো মায়াদের উদ্দেশ্যে। সত্যি সত্যি মায়াদের খোঁজ পেয়ে তৎক্ষণাৎ খবর পাঠালো একজন বডিগার্ড হৃদের কাছে। হৃদ তখন আকাশের বুকেই উড়ে বেড়াচ্ছিল মায়াদের খোঁজে। খবর পেতে হৃদের হেলিকপ্টারটি ঘুরে গেল মায়াদের উদ্দেশ্যে। ততক্ষণে এগিয়ে আসা ক্যাপ্টেন আর দুজন বডিগার্ড সাহায্য করলো মায়াদেরকে উপরে তুলতে। দড়ি ফেলে দুজনকে টেনে তুলতেই মায়া রাফা মাটির উপর শুয়ে পড়ল, শরীরে
তীব্র ব্যথা আছড়ে পড়ে। কয়েক সেকেন্ড সময় নিয়ে দুজনে উঠে বসলো আহত দুর্বল শরীরে। নিজেদের শরীরের দিকে তাকাতেই দুজন ভূত দেখার মতন আটকে ওঠে একে অপরের দিকে তাকিয়ে। আবারও নিজেদের শরীরের দিকে তাকালো ঘুরে। পুরো শরীরে জায়গায় জায়গায় কাটা ছেঁড়ার দাগ। রাতে পাহাড়ের উঁচু নিচু পথে দৌড়াতে গিয়ে শরীরের জায়গায় জায়গায় কেটেছে পাহাড়ি ছোট বড় গাছে লেগে। অসংখ্য বার্ত দুজন পাহাড়ের পথে দৌড়াতে গিয়েও পড়েছিল রাতে। মায়া নিজেদের শরীর দেখে আহাজারি করে উঠল। গায়ের সাদা কলেজ ড্রেসটাও শেষ, পাহাড়ি লাল মাটিতে লাল হয়ে আছে। সেই সাথে বেশ কয়েক জায়গায় গাছের ডালে টান গেলে ছিঁড়েও গেছে। মায়ার হিজাব কই পড়েছে কে জানে, গায়ের ক্রসিং বেল্টটাও পায়ের ক্ষতে বাঁধা। মায়ের নতুন কলেজ ড্রেস ছিল এটা, মাত্রই কয়েকদিন আগে বানিয়েছিল। আজ রাফার জন্য ড্রেসটা শেষ। মায়া দুর্বল শরীরে উঠে দাঁড়াতে দাঁড়াতে নিজের গায়ের ড্রেসটার দিকে তাকিয়ে রাফার উদ্দেশ্যে মেজাজ দেখিয়ে পড়ল। তুই আমারে সাবান কিন্না দিবি রাফা। দেখ তোর জন্য আমার নতুন ড্রেসটা ইজ্জত শেষ। তুই শুধু সাবান না, তুই আমার ড্রেস ধুইয়া দিবি, তারপর ছেঁড়া জায়গাগুলো সেলাই পর্যন্ত কইরা দিবি, নয়তো তোর খবর আছে দেখিস। রাফা মায়ের গায়ের ড্রেসটার দিকে তাকালো। সত্যি সত্যি ড্রেসটা ছিঁড়ে গেছে। রাফা মায়াকে শুধিয়ে কিছু বলতে চাইবে, তার আগেই ক্যাপ্টেন হাতের দুটো পানির বোতল মায়া রাফার দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, আপনারা ঠিক আছেন মিস? নিন একটু পানি পান করুন দুজন। মায়া রাফা দুজনেই নিজেদের উপর থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকাতে দেখলো ক্যাপ্টেন পানির বোতল হাতে মায়াদের দিকে বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। মায়ের হাতের ড্রেসটা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। বডিগার্ডগুলো মায়ার কেমন চেনা চেনা লাগলো, কিন্তু ক্যাপ্টেনকে অপরিচিতই লাগলো। মায়া আমতা করে পানিটা হাতে নিল। কে বা কারা হবে মানুষগুলো কে জানে, মায়া তো তাদের চেনে না। এখন এই মানুষগুলো যদি সাহায্যের নাম করে পুনরায় মায়াদের ক্ষতি করতে চায়, তাহলে আর লড়াই করার মতন এনার্জি মায়াদের শরীরে অবশিষ্ট নেই। মায়ার সতর্কতা অবলম্বন করে পানির বোতলটা হাতে নিয়ে ভয়াত্মক মুখে আমতা করে জানতে চেয়ে বলল, আপনারা কারা? ক্যাপ্টেন অতি ভদ্রতা বজায় রেখে আন্তরিকতার সঙ্গে মায়ার কথার উত্তর দিতে দিতে বলতে চাইল, আমরা রিদ খানে। ম্যাডাম কোনটা? আপনাদের খুঁজে পুরো পাহাড় অভিযান চলছে। রিদ খান আপনারা? ক্যাপ্টেনের বাকি কথা শেষ হওয়ার আগেই মায়াদের মাথার উপর দেখা গেল পরপর দুটো হেলিকপ্টারের উপস্থিতি। মায়া হৃদের নামটা শুনতেই মুহূর্তেই মনে পড়ল রাতে কল করেছিল হৃদকে মায়া। নিশ্চয়ই মায়াকে খুঁজতে ওর স্বামী আসবে, এটাই স্বাভাবিক। ইস, মায়া নিজের আতঙ্কে কিভাবে ভুলে গেল নিজের স্বামীর কথা। রাতে যে আবেগ ঢেলে স্বামীকে ফোন করেছিল, এখন ততটা মারাত্মকভাবে ওকে খুঁজছে হয়তো। ইস, মায়া তো রাতে মরলই না, উল্টো নিজের জন্য বিপদ বাড়ালো স্বামীকে কলটা করে। ওর স্বামী যে মানুষ, মায়াকে সামনে পেলে আস্ত রাখবে না এইবার। এই লোক তো জীবনেও কোনো কিছু ভুলে না, কড়ায় হিসাব করবে মায়ের থেকে সব কিছু। মায়ার না বলে টুরে আসাটা তো মারাত্মক পাপ ছিল। ইস, মায়া শেষ, জীবনটা তছনছ হয়ে যাবে যদি একবার পাষাণ জামাইয়ের হাতে ধরা পড়ে। তো জঙ্গি ছেলেদের হাতে থেকে বাঁচলো, পাহাড়ের এত উঁচু থেকে লাফ দিয়েও মায়া মরল না, কিন্তু জামাইয়ের হাতে ধরা পড়ার ভয়ে আর আতঙ্কে মায়া এবার মারা যাবে নিশ্চিত। আল্লাহ জানে ফ্রিতে কয়টা থাপ্পড় পড়ে গালে। মায়া যতগুলো অপরাধ করেছে, এতে শুধু থাপ্পড়ের নয়, আরও ভয়ঙ্কর কিছু ওর কপালে আছে। কতদিন মায়া হৃদকে ইগনোর করলো, যোগাযোগ বন্ধ রাখলো, মিথ্যা বলে অ্যাসিস্ট হলো অন্য কারো সাথে, তারপর আবার না করার সত্ত্বেও অবাধ্য হয়ে ট্যুরে এসে নিজের বিপদ বাড়ালো। আল্লাহ, এত অপরাধ মায়া কখন করলো? আতঙ্কে মায়ার মাথা ঘুরে চক্কর কাটার মতন চোখে ঝলমল করলো নিজের অপরাধের হিসাবটাগুলো। আচ্ছা, মায়া নিজের স্বামীর হাত থেকে বাঁচতে বেহুশ হওয়ার নাটক করলে কেমন হবে? দরকার হলে আগামী 7 দিন মায়া বেহুশ হয়ে পড়ে থাকবে হসপিটালে, তারপরেও চোখ খুলবে না। যেদিন বুঝবে পরিবেশ ঠান্ডা হয়েছে, সেদিন না হয় মায়ের চোখ খুলে দুনিয়াটা দেখবে, ততদিন না হয় ও বেহুশি থাকলো। আতঙ্কিত মায়া কি করবে তখনও বুঝতে না পেরে তৎক্ষণাৎ মাথার উপর তাকালো। অল্প দূরত্বে উঠতে থাকা হেলিকপ্টারগুলোকে মাটিতে নামতে দেখে মায়ের কলিজা লাফিয়ে উঠল ভয়ে। হৃদ
পারে না হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়তে। মায়াকে সুস্থ সবল অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে অস্থির উত্তেজিত হৃদ হেলিকপ্টার নামার আগেই সেখান থেকে লাফিয়ে পড়ল। হৃদকে হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়তে দেখে আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ রাফার হাত চেপে ধরল পালানোর উদ্দেশ্যে। হৃদকে মায়াদের উদ্দেশ্যে দৌড়াতে দেখে মায়া আতঙ্কিত মুখে চেঁচিয়ে উঠে বলল, রাফা রে, আমি শেষ। এতক্ষণ না মরলে এবার নিশ্চিত মরবো। দ্রুত পালা রাফা। বলতে বলতে মায়া রাফার হাত চেপে উল্টো পথে দৌড়ালো হৃদের হাত থেকে বাঁচতে। উপস্থিত দুজন বডিগার্ড সহ ক্যাপ্টেন তিনজনই বোকার মতন থমথমে খেয়ে গেল মায়াকে হৃদের ভয়ে দৌড়াতে দেখে। যে হৃদ খান রাত থেকে পাগলের মতন অবিরাম বউকে খুঁজে বেড়াচ্ছে, সেই বউ হৃদ খানকে ভয় পাচ্ছে কেন সেটা বুঝলো না ক্যাপ্টেন। মায়াকে হৃদের ভয়ে পালাতে দেখে হৃদ মেজাজ হারিয়ে চেঁচাতে লাগলো। তৎক্ষণাৎ মায়ের উদ্দেশ্যে চিৎকার করে বলল, রিত দাঁড়া, আমি ধরতে পারলে তোর খবর আছে। হৃদের প্রতিটা চিৎকার মায়ের কলেজা পর্যন্ত নড়ছে ভয়ে আতঙ্কে। হৃদ যতই চেঁচাচ্ছেন মায়া ততই দৌড়াচ্ছে ভয়ে। মায়ের সঙ্গে পাল্লা দিয়ে রাফা আর দৌড়ে পারল না, কারণ শরীর ভেঙে আসছে আঘাতে আঘাতের ব্যথায়। এত কিছু ঘটে যাওয়ার পর পুনরায় নতুন করে দৌড়ানোর মতন শক্তি দুজনের শরীরে নেই। মায়া নিজেও এই অবস্থায় দৌড়ানোর সাহস পেত না, কিন্তু হৃদের ভয়ে শরীরের ব্যথা ভুলে শুধু আতঙ্কে দৌড়াতে লাগলো। রাফাকে থেমে যেতে দেখে মায়া পুনরায় রাফার হাত চেপে দৌড়াতে চাইলে রাফা দুর্বলতায় হাঁপাতে হাঁপাতে নাসূচক করে বলল, আমরা দৌড়াচ্ছি কেন মায়া? কার ভয়ে? এখানে সবাই তো আমাদের উপকার করতে এসেছে। হৃদ খানকে তো আমরা চিনি, তাহলে আমরা আবার দৌড়াচ্ছি কেন? আতঙ্কিত মায়া রাফার পেছনে হৃদের দৌড়ে আসা দেখে রাফার কথা শেষ করার আগেই বলল, তোর না দৌড়ালেও চলবো, তোকে কিছু করবে না, কিন্তু আমাকে ধরতে পারলে আস্ত রাখবে না। গেলাম আমি। বলতে বলতে মায়া পুনরায় দৌড়ালো রাফাকে ফেলে। ততক্ষণে হৃদ মায়ের অনেকটাই কাছে। একজন তাগড়া বলিষ্ঠবান মানুষের দৌড়ের সঙ্গে পাল্লা দিয়ে অবশ্যই একজন কিশোরী মেয়ে পারবে না কখনো। হলো তাই। চোখের পলকে কয়েক সেকেন্ডের ব্যবধানে মায়ের পা শূন্যে উঠে গেল। মায়ের ছোট্ট দেহ বন্দী হলো হৃদের বাহুতে। পেছন থেকে মায়াকে আঁকড়ে শূন্যে তুলতেই হৃদ নিজের ব্যালেন্স হারিয়ে ঘুরে গেল মায়াকে নিয়ে। খেই হারিয়ে পড়তে নিলে মায়াকে নিয়ে মাটিতে বসে গেল রুর ঝাপটে ধরে। আতঙ্কিত মায়া আরও আতঙ্কিত হলো হৃদের ভয়ে। নিজের পিঠ হৃদের বুকে ঠেকে যেতে ভয়াত্মক মায়া আতঙ্কিত গলায় চেঁচিয়ে হৃদের কাছে ক্ষমা চাইল অনবরত। আমাকে মাফ করে দিন প্লিজ। আমি আর জীবনেও আপনার অবদ্ধ হব না। এটাই শেষবার। প্লিজ প্লিজ মাফ চাই। আল্লাহ গো। হৃদের ভয়ে রীতিমতো মায়া থরথর করে কাঁপছিল ও অস্থির উত্তেজনায়। কিন্তু আতঙ্কিত মায়ার পেছনে জাপটে জড়িয়ে থাকা হৃদের মনোভাব ছিল ভিন্ন। বউকে হারিয়ে কতটা টানা পড়েনে দহনে কেটে হৃদের বিগত সময়গুলো সেটা শুধু হৃদই জানে। মায়া যদি জানতো তাহলে এই মুহূর্তে হৃদকে ভয় নয় বরং অন্য কিছু করত। জাপটে জড়িয়ে হৃদের অশান্ত বুক শান্ত করত। কিন্তু মায়া হৃদের শত পাগলামোর সম্পর্কে অবগত ছিল না, যার জন্য হৃদকে এই মুহূর্তে ভয় পাওয়া ছাড়া অন্য কিছুই মায়ের মাথায় ছিল না। ঘায়েল হৃদ মায়াকে জড়িয়ে ধরতেই চুপ করে গেল। হৃদের ভয়ঙ্কর নিশ্চবতা বর্ণনা করছে তার রুহু ফিরে পেয়েছে মায়াকে পেয়ে। গোটা রাত থেকে এই পর্যন্ত হৃদ হারানোর তীব্র দহনে পুড়ছিল এতক্ষণ। মায়াকে সামনে পেয়ে হৃদের আটকে আসার শ্বাসটা যেন ধীরে চলছে থেমে থেমে। হৃদ মায়াকে পেছন থেকে চাপটে জড়িয়ে সেই অবস্থায় হাঁটু গেড়ে বসে থাকলো মাটিতে। নিজের বলিষ্ঠ দেহে মায়াকে বন্দি করতে করতে মুখ ডুবালো মায়ার কাঁধে। মায়ার শরীর তখনও টকটক করে কাঁপছিল হৃদের ভয়ে। আতঙ্কিত মায়া আরও অনুভব করলো একই ভঙ্গিতে হৃদের শক্তিপোক্ত দেহটা কাঁপছিল মায়াকে জড়িয়ে ধরা অবস্থায়। মায়া বুঝল না হৃদের অস্থির উত্তেজনা আর ভয়ঙ্কর শরীরের কম্পনের বিষয়টা। বোঝার কথাও না। মায়া দেখেনি হৃদের শত পাগলামোগুলো মায়াকে হারিয়ে। মায়ার শুধু মনে হচ্ছে মায়া ভীষণ অন্যায় করেছে আর এর জন্য হৃদ ওকে ভয়ঙ্কর শাস্তি দিতে পারে। মায়া হৃদের শাস্তি থেকে বাঁচতে পুনরায় একই আতঙ্কিত অস্থির গলায় হৃদকে মিথ্যা বলে বলল, আমাকে মারবেন না কেমন? আমি কিন্তু ইচ্ছে করে কিছু করিনি। আমি একটু আসতেও চাইনি। আমার আব্বু বলেছিল জয়ীর সাথে আসতে, সেজন্য এসেছি। সত্যি বলছি। নিশ্চুপ হৃদ
তখনও একইভাবে মায়ার কাঁধে কপাল ঠেকিয়ে মায়াকে জাপটে জড়িয়ে বসে রইল। হৃদয় নিশ্চবতা আর ধীরে ধীরে নিঃশ্বাসের গতি বলছে যে সে কতটা ক্লান্ত। মায়া হৃদের মুখটা দেখতে পারল না, তবে মায়ের মনে হলো হৃদ হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে মায়ের কাঁধে। আচ্ছা, এত অল্প সেকেন্ডের মাঝে কেউ ঘুমাতে পারে নাকি? মায়া জানে হৃদ ঘুমায়নি, কিন্তু কিসের জন্য এত ক্লান্তিতে আছেন উনি? মানুষটা কি কোনো কিছু নিয়ে খুব চিন্তিত ছিল এতক্ষণ? মায়াকে নিয়ে টেনশনে ছিল তাহলে? হ্যাঁ, মায়াকে নিয়ে টেনশনে থাকতেই পারে। মায়া তো নিখোঁজ ছিল এতটা সময়। মায়াকে নিয়ে নিয়ে চিন্তিত থাকলে তাহলে নিশ্চয়ই ওর স্বামী ওকে আর শাস্তি দেবে না কোনো কিছু নিয়ে। মায়া এমনি বেঁচে যাবে। এই অস্থির পরিস্থিতিতে মায়া শুধু হৃদের হাত থেকে নিজেকে বাঁচানোর কথাই ঘুরল, অথচ মায়াকে জীবিত অবস্থায় পেয়ে যে কারো আটকে থাকা শ্বাসটা চলছে ক্রমশই, সেটা বুঝলো না সে। মায়া এবার নিজেও চুপ করে গেল হৃদের ভয়ে। সময় নিয়ে হৃদ সুস্থির হতে হতে নিজের হাতের বন্ধন শক্ত করলো মায়ের শরীরের উপর। আমাকে মানুষ মনে হয় না তোর? হৃদের হাত মায়ার শরীরে শক্ত হয়ে আসতেই মায়া ভয়ে অস্থির গলায় আওড়ালো, মনে হয় মনে হয় আমাকে মাফ করে দিন। আমি আর জীবনেও কিছু করব না আপনার কথার বাইরে। প্লিজ মাফ করে দিন, প্লিজ প্লিজ। মায়া মাফ চাওয়ার মধ্যে হৃদ ঠাস করে মায়াকে নিয়ে উঠে দাঁড়ালো। ঘুরে হাঁটতে হাঁটতে মায়াকে কোলে তুলে নিল মুহূর্তে। আতঙ্কিত মায়া হৃদের গলা জড়িয়ে ধরতে গিয়ে ধরতে পারল না। দুহাতে তীব্র শরীর চুলকাতে চুলকাতে হৃদের দিকে ভয়াত্মক মুখে তাকিয়ে বলল, আমাকে কিন্তু ফেলবেন না কেমন? আমার শরীরে এখন অনেক ব্যথা। চল শক্ত করে হৃদ মায়াকে নিয়ে হেলিকপ্টারে চলল। মায়ার সাথে একটা শব্দ পর্যন্ত ব্যয় করলো না, আর না মায়াকে কোল ছাড়া করলো। অপরাধী মায়া মুখে চুপ থাকলেও শরীরের ভঙ্গিতে ছিল ভিন্ন। বারবার গলা, হাতে, কাঁধে, পিঠে, পেটে, গা, পায়ে চুলকাচ্ছিল। হৃদের কোলে বসে মায়াকে খুঁজে পাওয়ার বিষয়টা মুহূর্তের মাঝে ছড়িয়ে পড়লো সবার মাঝে। সবার খোঁজাখুঁজি বন্ধ হলো। হৃদ মিনিট 5 মতো সময় ব্যয় হলো তাঁবুতে ফিরতে। যেহেতু পূর্ব থেকে ডাক্তারের ব্যবস্থা ছিল, সেজন্য মায়াকে নিয়ে তেমন সমস্যা হলো না হৃদের। রাউন্ড রাউন্ড পাখা ঘুরে তাঁবুর বাইরে হেলিকপ্টার নামতে হৃদ মায়াকে কোলে নিয়ে নামলো সেখান থেকে। নিহাল খান সেখানে দাঁড়িয়েছিল। হৃদের কোলে কোনো মেয়েকে দেখে তিনি বুঝলো এটি হয়তো হৃদের হারিয়ে যাওয়া বউ হবে। তিনি এর আগেও একবার মায়াকে দেখেছিল নিজের বাড়িতে আরিফের সঙ্গে, কিন্তু তখন এত গুরুত্ব দেখেনি, সেজন্যই মেয়েটির ফেস ওনার মনে ছিল না। নিহাল খান এগিয়ে এসে হৃদকে ডাকলে হৃদ তাঁবুর দিকে এগিয়ে যেতে যেতে বলল, নট নাও বাবা। মায়া হৃদের কোলে গা চুলকাতে চুলকাতে হৃদের বাবার দিকে তাকালো সে। হৃদের বাবাকে চিনতে মায়ের একটু দেরি হয়নি, কিন্তু ওনাকে এই পাহাড়ি এলাকায় দেখে মায়া অবাকই হলো। উনি কেন এখানে এসেছেন? কিসের জন্য? মায়ের খোঁজে বড়জোর মায়ার স্বামী আসতে পারে, কিন্তু শ্বশুরমশাই কেন আসবে? মায়ার ভাবনা চিন্তার মাঝে হৃদ ডাক্তারের ক্যাম্পে এগোলো। দুজন ডাক্তার এগিয়ে আসতে হৃদ তাদের উদ্দেশ্যে শক্ত গলায় বলল, আপনারা বাইরে অপেক্ষা করুন, প্রয়োজনে ডাকবো আমি। একজন ডাক্তার আপত্তি জানাতে চাইল। মায়াকে শরীর চুলকাতে দেখে হৃদকে বলতে চাইল, ওনার বডি ক্লিন ওয়াশ করতে হবে মিস্টার খান, বিষাক্ত কোনো ভাইরাস শরীরে। ডাক্তারের কথা শেষ করার আগে হৃদ মেজাজ হারিয়ে দাঁত পিষে বলল, জ্ঞান দিতে বলছি, অন্য কাউকে জয়েন করে যান, এটা আপনার পেশেন্ট না। ডাক্তার চুপ করে যেতে হৃদ মায়াকে নিয়ে তাঁবুতে ঢুকলো। অনেক ছুঁড়ে ফেলার মতন মায়াকে ফেললো কোল থেকে। তাঁবুর ভেতরে ডাক্তারি জিনিসপত্র রাখার টেবিলটি ধরে নিজেকে পড়া থেকে বাঁচালো মায়া। একই ভঙ্গিতে গা চুলকাতে চুলকাতে হৃদের দিকে ভয়াত্মক মুখে তাকাতে দেখলো হৃদ তাঁবুর ভেতরে বড় বড় পানির কন্টেনার খুলে তাতে অ্যান্টিসেপটিভ ঢালছে একের পর এক। মায়া তাঁবুর এক কোণায় দাঁড়িয়ে ভয়াত্মক মুখে হৃদের কর্মকাণ্ড দেখতে লাগলো। হৃদ তেজের কর্মকাণ্ড বলছে সে কতটা রাগ কন্ট্রোল করতে চাচ্ছে। চল শক্ত করে। মিনিট 2 সময় ব্যয় করে হৃদ সবগুলো পানির কন্টেনার অ্যাটালিস্টে মেশালো। বলিষ্ঠ হাতে সেই কন্টেনার উঠিয়ে চোখের পলকে ঢাললো মায়ের মাথায়। ডেটলের পানি মায়ার কাটা জায়গায় শরীর বেয়ে পড়তেই
তেলে বেগুনে জ্বলে উঠল মায়ার গা। শরীরে তীব্র জ্বালাপোড়া আর মরিচের দহনের মতন দহন অনুভব করতেই মায়া গলা কাটা মুরগির ন্যায় ছটফটিয়ে চিৎকার করে উঠল লাফাতে লাফাতে। পাষাণ্ড হৃদ একের পর এক পানি কন্টেনারে ঢেলেই শেষ করতে লাগলো মায়ার উপর। লাফালাফিতে মায়া সরে যেতে চাইলে হৃদ শক্ত হাতে মায়াকে চেপে ততই পানি দিতে লাগলো মায়ের উপর। এতে করে হৃদ নিজেও ভিজে গেল মায়ার সাথে। ব্যথায় আর্তনাদে মায়া ছটফটিয়ে চিৎকার করে হৃদকে থামাতে চেয়ে বলল, প্লিজ আন্না, আন্না, আমার শরীর ভীষণ জ্বলছে, কি যেন আরো বেশি বেশি কামড়াচ্ছে শরীরে। বলেই মায়া কাঁধে পিঠে বেশি বেশি করে হাত চালাতে লাগলো অস্থির ভঙ্গিতে। হৃদ চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষে মায়ের মাথায় শেষ পানিটুকু ঢেলে হাতে কন্টেনারটি দূরে উল্টে ফেলে তৎক্ষণাৎ মায়াকে চেপে ধরলো টেবিলের সঙ্গে। মায়া টেবিলের উপর ঝুঁকে পড়তে হৃদ পেছন থেকে মায়ের জামার চেন কাঁধ থেকে টেনে মুহূর্তের মাঝে কোমরে নামিয়ে দিল। হৃদের হঠাৎ কাণ্ডে মায়া অপ্রস্তুত ছিল না। লজ্জায় আতঙ্কে মায়া নিজের জামা আঁকড়ে ধরে ঘুরে যেতে চেয়ে আতকে উঠে পড়ল। এই কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। হৃদ মায়ার কাঁধে জামাটা টেনে ওর বাহু ছাড়িয়ে কইন অব্দি নামাতে নামাতে রাগে দাঁতে দাঁত পিষে ধমকে উঠল হৃদ। চুপ। মায়া চুপ করতে পারল না। লজ্জা শরমে সিটিয়ে নিজের বাহুর নিচে পড়ে থাকা জামাটা টেনে ওঠাতে চাইলে হৃদ একইভাবে মায়ার সামনে থেকে টেবিলের উপর থাকা ডাক্তারি সার্জারি ওঠালো হাতে। দক্ষ হাতে মায়ের কাঁধে কি করতে লাগলো মায়ের জানা নাই, কিন্তু হৃদ মায়ের কাঁধে হাত দেওয়ার কয়েক সেকেন্ড পরই মায়ের কাঁধে সেই জায়গাটা হালকা অনুভব করলো। কি যেন একটা সরিয়ে দিল হৃদ সেখান থেকে। মায়া বুঝতে পারলো হৃদ হয়তো মায়ের শরীর থেকে কিছু ফেলতে সাহায্য করছে মায়াকে। হৃদ মায়ার কাঁধ থেকে পিঠে নেমে গেল। খোলা পিঠে সার্জার সাহায্যে হৃদ কি ফেলছিল মায়ার শরীর থেকে মায়া সেটা তখনও বুঝলো না। তবে মায়া কেমন একটা অনুভব করছিল পিঠে। মায়া নিজের ছটফট আর চিৎকার থেমে গেল হৃদকে ডাক্তারি করতে দেখে। লোকটা কি ডাক্তারি জানে নাকি? এত দক্ষ হাতে কীভাবে চালাচ্ছে মায়ের পিঠে? তখন ডাক্তারগুলোকেও অ্যালাউ করলো না মায়াকে দেখতে। নিজে নিজে ডাক্তারি করছে। মায়ের কৌতূহল জাগলো হৃদ মায়ের পিঠে কি এমন করছে সেটা জানতে। অধৈর্য মায়া কান্না থামাতে চেয়ে নাক টেনে কৌতূহলী হয়ে বলল, কি আছে আমার পিঠে? কি করছেন আপনি? মায়া পিঠে পাহাড়ি জোকের বাসা বেঁধেছে। রক্তে আভাস পেয়ে সেজন্যই এতক্ষণে যাবৎ শরীর চুলকাচ্ছিল মায়ার। শরীরে জ্বালা পোড়া অনুভব করে সেখান থেকেই হচ্ছিল। রক্তচোষা জোক এগুলো বেশ বড়সড় হতে পারেনি। এর মানে বেশি সময় হয়নি জোকের পাল্লায় পড়তে মায়াকে। মায়ার শরীরে আরও জায়গায় জায়গায় এসব রক্তচোষা জোক থাকতে পারে সেটাই হৃদ ধারণা। যে জায়গা থেকে মায়াকে উদ্ধার করা হয়েছে সেখানে এসব পাহাড়ি জোকে বসবাস হবে, সেটাই স্বাভাবিক। হৃদ মায়াকে একইভাবে ধমক দিল চুপ করাচ্ছে। চুপ থাকতে বলছি না? হৃদের ধমকে মায়া গাল ফুলে বলল, আপনি সবসময় আমাকে ধমকে রাখেন। মায়ের কথায় হৃদ একইভাবে দাঁত পিষে বলল, শাসনে থাকিস তারপরেও পোষ মানিস না। ছেড়ে দিলে কি করবি? উড়ে যাবি? হৃদের তেরা কথায় মায়া দুঃখ প্রকাশ করে বলল, আপনি আমাকে পছন্দ করেন না, ভালোবাসেন না। মানুষের বউ হারালে কত কিছু করে, কষ্ট পায়, কান্নাকাটি করে। আর আপনি আমার জন্য কষ্ট পাননি, কান্নাকাটিও করেননি। উল্টো আমি সুস্থ ফিরে আসাতে মেজাজ দেখাচ্ছেন। তুই আমার জনম জনমের শত্রু, সেই জন্য তোকে মেজাজ দেখাই। হয়েছে শান্তি? হৃদ দাঁড়িয়ে থাকা থেকে পাশের চেয়ারটা টেনে বসলো মায়ের কোমরে হাত রেখে। গায়ের জামাটা উপরে উঠাতে চাইলে মায়া লজ্জায় বাধা দিতে চাইল হৃদকে। হৃদ মায়ের হাতটা একইভাবে ঝাড়া দিয়ে ফেলতেই মায়া লজ্জায় সিটিয়ে গেল। হৃদ মায়ের কোমরে বাপাশ থেকে জোকের কামড় ছাড়ানোর মধ্যেই মায়া মিনমিনে গলায় হৃদকে বলল, আমাকে আপনি শত্রু ভাবেন আর আমি আপনাকে কত আপন ভাবি। আর যদি আমি বেঁচে না ফিরতাম তখন কি করতেন আপনি? হৃদ কাট কাট উত্তর আসলো তখনই। আরেকটা বিয়ে করতাম আমি।
হৃদের কথায় মায়ার রাগে নাকের পাটা ফুলে গেল মুহূর্তে। মায়া না থাকলে হৃদ আবার বিয়ে করে নিবে, বিষয়টা বেশ অপমানজনক মনে হলো মায়ার। মায়া হৃদের হাতটা নিজের কোমর থেকে ঝাড়া মেরে ফেলে দিতে দিতে অভিমানী গলায় পড়ল, সেজন্য আমি মরিনি আর মরবো না। শিট, আমার বিশাল লস হয়ে গেছে। হৃদের হেলিয়ে কথায় মায়ার অভিমানের পাল্লা ভারী হলো। আপনি বিয়ে করলেও আমি একটা বিয়ে। এই চুপ। মায়া নিজের কথাটা শেষ করতে পারল না, আর তার আগেই হৃদের হিংস্রত্ব ধমকে চমকে ওঠার মতন ঘুরে তাকানোর আগেই হৃদের শক্ত হাতের থাবা পড়ে মায়ার দুকালে। শান্ত থাকা হৃদের মেজাজ মুহূর্তেই ছুটে গেল মায়ের মুখে দ্বিতীয় বিয়ের কথা শুনে। হৃদ মজা করেও মায়ের মুখে অন্য কারোর নাম সহ্য করতে পারে না, বিশেষ করে কাল রাতের পর। হৃদের মনে হয় জীবনের কোনো কিছুর বিনিময় হলেও বউকে হারাতে রাজি নয় সে। তার বউকে চাই মানে চাই। সেখানে মায়ার মুখে দ্বিতীয় বিয়ের বিষয়টা হৃদের মেজাজ বিগড়ানোর কারণ হলো। সে এমনি মায়ার উপর চটেছিল, দাঁতে দাঁত কামড়ে এতক্ষণ চুপ ছিল বউয়ের আঘাতে। শরীর দেখে তার মানে এই না বউ তার যা খুশি তাই বলবে আর হৃদ চুপ থাকবে। মায়ের কথা শেষ হবার আগেই হৃদ হিংস্রত্বে গর্জে ওঠে, তৎক্ষণাৎ থাবা বসালো মায়ের গাল চেপে। হৃদের উঠে দাঁড়ানো তেজে চোখের পলকে চেয়ার উল্টে পড়ল মাটিতে। মায়া গালের দুমারি হৃদের হাতের পিষ্ঠ হতেই মায়া ছটফটিয়ে উঠে নিজের গাল হৃদের হাত থেকে ছাড়াতে চেয়ে কোনো রকম আওড়ালো। উফ, ছাড়ুন আমাকে, পাষাণ লোক, ব্যথা লাগছে আমার। লাগুক, জানের ভয় নাই না? কলিজা নড়ে না? আমার সামনে দাঁড়িয়ে দ্বিতীয় পুরুষের নাম লিখে বুক কাঁপলো না? জবান কেটে হাতে ধরিয়ে দিব হৃদ। যে জবানে আমি ছাড়া অন্য কারো নাম আসবে সেই জবানের দরকার নেই আমার। বোবা বউ চলবে কিন্তু বেইমানি নয়। উইশ অ্যাট অ্যালাও।